হেরে পুচু, কথাটা তুই মন্দ বলিসনি। আচ্ছা, দেখা যাক খোদা আমাদের ভাগ্যে কি লিখেছে। যাবি না? তোদেরকে পিটিয়ে পিটে ছাড়া করব। দাঁড়া, দেখাচ্ছি মজা। ওই মার ওদেরকে। আমি বলছি ওদেরকে ছেড়ে দাও। নাগরাজ বাসুকি সবাইকে নিয়ে একটা নদীর ধারে নৌকায় বসবাস করতে লাগলো। আর এদিকে দেখতে দেখতে রানীর বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে আসে। হঠাৎ একদিন, উফ, আমি আর পারছি না। ধৈর্য ধরেন রানীমা, এই তো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মহারানীর এই অবস্থা আমাকে ভাবিয়ে তুলছে। মন্ত্রী, আদেশ করেন জাহাপলা। এই রাজ্যের সবচেয়ে বড় আর ভালো ধাত্রীকে খবর পাঠান। আমার রানীর ব্যথা আমি কিছুতেই সইতে পারছি না। তাড়াতাড়ি সৈন্য পাঠানোর ব্যবস্থা করুন। যা আদেশ জাহাপনা, আমি এখনই যাচ্ছি। দাঁড়ান মন্ত্রী মশাই, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। মহারানীর ছেলে বাচ্চা হয়েছে। মহারাজ, আপনি ভিতরে আসুন, দেখে যান আপনার ছেলেকে। মন্ত্রী, আপনি এখানে রাজ্যে ঢুল পিটিয়ে দিন আর বলে দিন রাজ্যের সবাইকে খাবার আর টাকা বিলাবো। শুন শুন শুন, মহারাজ নীলচন্দনের পুত্র সন্তান হয়েছে, আর এই খুশিতে মহারাজ নীলচন্দন রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। তোমরা সবাই প্রাসাদে গিয়ে খাবার খেয়ে আসবা, আর সাথে একটি করে সোনার মোহর নিয়ে আসবা। শুন শুন শুন। নাগরাজ, শুনলাম মহারানীর নাকি ছেলে বাচ্চা হয়েছে। রাজা পুরো রাজ্যে পয়সা আর খাবার বিলাচ্ছে। তা দেখে আমাদের লাভ কি বলতো অলু? আমাদের তো কেউ রাজ্যবাসীই মনে করে না। ঠিকই বলেছ নাগরাজ, কিন্তু এত সোনামোহর যখন বিলানো হচ্ছে, হয়তো আমরাও গিয়ে কিছু চাইতে পারি। যদি আমরা যাই, তারা হয়তো আমাদের মেরেই ফেলবে। কে দেয় নাগকে রাজকীয় দাওয়াত? আরে না না, আমরা মানুষের রূপে গিয়েই যাই। একটু ছদ্মবেশ ধরলেই চলবে। আপনি তো রূপ বদলাতে পারেন, তাতে সমস্যা কি? সেটাও এক আইডিয়া। যেহেতু সবার জন্য দাওয়াত, তবে আমরাও দেখতে যাই রাজবাড়ির আনন্দ। হয়তো সেই খুশির ভিড়ে আমাদের জন্য একটা সোনার মোহর থাকবে। নাগরাজ বাসুকি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছেন। রূপান্তর মায়ার ছলে, রূপ হোক মানুষের ছলে। ধোঁয়ার মতো এক আলোয় ভরে ওঠে চারপাশ। কিছুক্ষণের মধ্যে বাসুকির মাথার ফনা মিলিয়ে যায়, আর সে এক সুদর্শন যুবকের রূপ নেয়। রাজপ্রাসাদ আলোয় ঝলমল করছে। চারদিকে বাজছে ঢোল, শঙ্খ আর উলুধ্বনি। প্রাসাদের ফটকে লাইন দিয়ে আসছে রাজ্যের প্রজারা। কেউ আসছে নতুন জামা পরে, কেউ বা পরিবার সহ। রাজার আদেশ, যেই আসবে সে খাবে আর পাবে এক সোনার মোহর। এই আনন্দের মাঝে দূরে নদীর ধারে বসে থাকা নাগরাজ বাসুকি আর অলু তৈরি হচ্ছে প্রাসাদে যাওয়ার জন্য। প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে অলু আর ছদ্মবেশী বাসুকি। বিশাল প্যান্ডেল, শত শত মানুষ, গানের সুর, আর সামনে রাখা সোনার মোহরের স্তূপ। একজন রাজার কর্মচারী এসে বলল, রাজ্যের সকল নাগরিক, আজ আমি তোমাদের সামনে আমার ছেলের নাম ঘোষণা করতে যাচ্ছি। তার নাম হবে নাগ ভাস্কর। কি বললে? নাগ ভাস্কর? এই নাম তো শুধু আমাদের জাতির মধ্যেই দেওয়া হয়। এই ছেলে আমাদের রক্তের উত্তরসূরি। চল, এবার আমরা চুপি চুপি চলে যাই এখান থেকে। এই কথা বলার পরপরই নাগরাজ বাসুকি অলুকে নিয়ে প্রাসাদ ত্যাগ করল।
আর এদিকে রানী তার ছেলের কাছে গিয়ে বলতে লাগলো, আমার লক্ষ্মী সোনা বাবা, বড় হয়ে তুমি এই রাজ্যের সবচেয়ে বড় ও সাহসী যোদ্ধা হবা আর গরিব মানুষের পাশে দাঁড়াবা, কাউকে কষ্ট পেতে দেবে না। নাগরাজ বাসুকি যখন বাড়ি ফিরল তখন গিয়ে দেখতে পেল নাগরানী সুরেলা অসুস্থ। তখন অসুস্থ কণ্ঠে সুরেলা বলতে লাগল, আমি আর পারছি না, পেটে অনেক ব্যথা করছে। নাগরাজ, খুশির খবর, নাগরানী মেয়ে বাচ্চা প্রসব করেছে। কি? বাসুকির এত বড় সাহস, যেন নাকি আমার রাজ্যে জাঁকজমকভাবে অনুষ্ঠান করে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো আইসা পড়েছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো। বন্ধুরা, পরবর্তী পর্বটি পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।